জুড়ে অশান্তি আর তাদের নিয়েই বৈঠকে মুখ্যমন্ত্রী, তাহলে যাদের ওপর অত্যাচার তাদেরকে বৈঠকে না ডেকে যারা অ্যাকচুয়ালি অত্যাচারের অভিযোগ হিসেবে নাম উঠে আসছে তাদের নিয়ে বৈঠক করে কি হবে? দেখুন, আমরা যেটা বারবার বলছি, যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে। উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা, আমি দেখে নেব। আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে, মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে, আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি, কেন চলে এসছে তোমরা। এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে, উপদ্রুত এলাকা হয়ে গেছে, আর যারা করেছে তাদের হয়তো শাবাশি দেওয়ার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছে, আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলছি ঠিক আছে চালিয়ে যাও। আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন 40 দিন ধরে। তা আমি জানি না, মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলার হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে, সরকারের উপর ভরসা করবে না নিজের উপর ভরসা করবে। হোম মিনিস্ট্রি এবং ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট, যে রিপোর্টে বলা হয়েছে আমানুল্লাহ বাংলাদেশ, জামিয়াতে উলামায়ে বাংলাদেশ এরকম একাধিক সংগঠন তারা সীমান্ত পেরিয়ে এপারে এসে নির্দিষ্ট করে হিন্দুদের টার্গেট করে করে তাদেরকে রুইন করে দিচ্ছে, তাদেরকে ধ্বংসের পথে ফেলেছে। আমরা বারবার বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম, সেম একই টাইপের। হিন্দু বস্তিকে ঘিরে নিয়ে আগুন জ্বালানো, ভাঙা চোরা, মানুষকে মারা, মন্দির ভাঙা, ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে। মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে, নাহলে আগেই পালিয়ে গেছে। যে যখন থেকে শুরু হয়েছে ওখানে হিন্দু পাড়ায় অত্যাচার, তখন থেকে ওখানে লোকেদের ফোন এসছে বারবার, আমাদের বিএসএফ পাঠান, বিএসএফ পাঠান। সে 3টে 4টে থেকে শুরু হয়েছিল, 6টার পরে বিএসএফ মালদার দিক থেকে ওদিক থেকে ঢোকে, 7টা 8টা, তারপরে সমস্ত ঠান্ডা হয়, ততক্ষণে যাওয়ার হয়ে গেছে। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসাবে মমতা ব্যানার্জির প্রশাসন আর পুলিশ দেখছে, এটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চল হিন্দুদেরকে ভয়ে রাখা বা খালি করে দেওয়া, যাতে আগামী নির্বাচনে কোনো বিরোধী না থাকে। আজকে পাশাপাশি জগন্নাথ রিসার্চ সেন্টার ফাউন্ডেশন তারও মুখ্যমন্ত্রী সেটা নিয়ে বৈঠক ডেকেছেন। উনি বলছেন যে আমি তো সব ধর্মের দিকেই আছি। হ্যাঁ, জগন্নাথ মন্দির তৈরি করেছেন, লিজ দিয়ে দিন, টাকা পয়সা আসবে কিছু, কারণ সবই তো ওনার টাকা পয়সা আর রাজনীতির হিসাব, তার বাইরে কিছু নয়। ওনার মন্দির আছে, অনেক লোক জানে নিজের জন্য মন্দির তৈরি, ওটা হয়তো মমতা মন্দির নাম হবে, যেমন বিড়লা মন্দির নাম হয়ে গেছে রাধাকৃষ্ণ মন্দিরে। তো সেরকমই হবে, ভগবানের পুজো কেউ করবে না, ওনারই মূর্তি একটা সামনে লাগিয়ে দিন, ওনারই পুজো হোক। বিরুদ্ধে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে প্রশ্ন সেটা হচ্ছে হিন্দুরা অত্যাচারিত হতে হতে একটা সময় কোণঠাসা, এবং তারই মধ্যে তাকে সাধ্বী প্রজ্ঞা টুইট করেছেন এবং দায়িত্ব দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যোগী আদিত্যনাথের মতো একজন লোককে পাঠাতে হবে, নাহলে হিন্দুদের এখানে বাঁচানো যাবে না। আপনি কি আপনি দেখুন, যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, মানুষ নিরুপায় হয়ে অনেক কিছু বলে, সমাধান কি? আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে থাকি, তার একটা সংবিধান আছে, আদালত আছে, লোকসভা আছে, সেখানে আইন পাস হচ্ছে, সেটা যে রাজ্য মানবে না, মুখ্যমন্ত্রী সরাসরি বলেন মানবেন না, তিনি সুপ্রিম কোর্টকে মানবেন না, তো সেখানে সত্যি সত্যি নাগরিকদের জীবনে খুবই খারাপ অবস্থা হয়, সেটা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে। তো ইচ্ছাকৃতভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি করছেন মমতা ব্যানার্জি, সে যেন সাংবিধানিক ব্যবস্থায় আগে এখানে সাংবিধানিক ব্যবস্থা লাগু করতে হবে, যাতে সংবিধানের ব্যবস্থাটা থাকে। যে বলে দেয় সংবিধান মানবো না, কোর্ট মানবো না, তার কাছে আপনি কি বলবেন? যেই নেতা আসুক, যা আসুক, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন হবে। যদি গণতান্ত্রিক ব্যবস্থা আর লুপ্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তখন সাংবিধানিক ব্যবস্থায় যে প্রাবধান আছে ওটা ব্যবস্থা করতে হবে, যাতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়। তাহলে আপনি সাধ্বী প্রজ্ঞার মতের সঙ্গে একমত না? দেখুন, সমাজ প্রয়োজন মনে করবে, তারা নেতা তৈরি করবে। যোগী আদিত্যনাথ কি আকাশ থেকে পড়েছেন নাকি? উত্তরপ্রদেশের লোকের মনে হয়েছে যে এরকম একজন শক্ত টাইপের প্রশাসক দরকার, যে আমাদের সুরক্ষা দেবে, উন্নয়ন করবে। তাহলে 30-40 বছর, 50 বছর ধরে উত্তরপ্রদেশে এই ধরনের চলছিল, জঙ্গিরা, মাফিয়ারা দাপিয়ে বেড়াচ্ছিল, আর তারা আজকে এনকাউন্টারের শিকার হচ্ছে, বাকিরা হিসাব হয়ে যাচ্ছে। তো পশ্চিমবাংলার সমাজ আজকে বুঝতে পেরেছে, রামনবমীতে দেখেছি আমরা লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমেছে। মোথাবাড়ি ওই হিংসা হওয়ার পরে ওখানেও হাজার হাজার লোক রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। পশ্চিমবাংলার জনতাকে ঠিক করতে হবে, বিশেষ করে হিন্দু সমাজকে, যে বাংলা কোন দিকে যাবে, বাংলাদেশের দিকে যাবে না ভারতের সংবিধান অনুযায়ী চলবে। নেতা তো উঠে আসবে লড়াই করতে করতে, যে নেতৃত্ব করবে, যে লড়াই করবে, সে নেতা হবে, মানুষ তাকে চয়ন করবে। বাইরের থেকে অনেকে পরিস্থিতির কারণে এরকম বলতে বাধ্য হচ্ছেন। সমাধান তো এখান থেকেই বার করতে হবে, না কেন্দ্র সরকার না রাজ্য সরকার। আজ হিন্দু সমাজকে নিজের কথা ভাবতে হবে।
পার্লারপুরে ডিটেইন বাধা দেওয়া হচ্ছে, খাবার নেই, ওষুধ নেই, জল নেই, এই ছবি দেখানোর জন্য কি বাধা দেওয়া হচ্ছে? শুধু তাই নয়, এখানে অ্যাড করে দিই, ওরা অনেক কিছু বলে ফেলছে মিডিয়ার না সামনে। দেখুন, এই হাজার লোক ঘর ছাড়া, কেউ ওখানে পাল্লালপুরে আছে, কেউ আত্মীয় বাড়ি গেছে, কেউ অন্য কোথাও আছে, তারা কি পরিস্থিতি এসছে এবং সত্যি ঘটনার পেছনে কি রহস্য আছে সেটা যদি জানতে হয় ওদের সঙ্গে কথা বলতে হবে। মিডিয়াকে ঢুকতে দেওয়া হচ্ছে না মানে কি? যারা কথায় কথায় বলে গণতন্ত্র নাই, এখানে মিডিয়ার স্বাধীনতা নেই, তারা কি স্বাধীনতা দিচ্ছে? যে মানুষগুলো পীড়িত, গৃহহারা, তাদের বক্তব্যটা তুলে ধরতে দিচ্ছে না, তার মানে কিছু সত্যকে লুকোনোর চেষ্টা চলছে। আজ হোক কাল হোক সামনে আসবেই। আজকে মানুষকে সরকার বলছে ফিরে যাও, তারা ফিরতে চাইছে না, কারণ তাদের কোনো সুরক্ষা নেই, পুলিশের উপরে, সরকারের উপরে ভরসা নেই। জায়গায় জায়গায় কয়েকটা বিএসএফ ক্যাম্প আছে, বিএসএফ ক্যাম্প, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা বিএসএফ এর কাজ নয়। বিদেশ থেকে কেউ ঢুকছে কিনা, বর্ডার সুরক্ষিত কিনা, এটা দেখার কথা। তারপরেও সরকার যেহেতু ওদের 50 কিলোমিটার যাওয়ার অনুমতি দিয়েছে, তাই তারা এসে বাঁচিয়েছেন, নাহলে আরো কিছু বাড়িঘর জ্বলতো, আরো প্রাণ যেত, আরো বেশি লোক উদ্বাস্তু হতো। সেজন্য মমতা ব্যানার্জি যতই চোখের আড়ালে রাখার চেষ্টা করুন, মিডিয়ার স্বাধীনতাকে হরণ করুন, বেশি দিন এটাকে করতে পারবেন না। ধুলিয়ানের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে ছোট ছোট ছেলেমেয়েরা পাথর মারছে, বাঁশ নিয়ে হামলা চালাচ্ছে। বলা হচ্ছে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে তারা অভিযোগ করছে যে 4 মাস আগেই এই হামলার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। কোনো বহিরাগত সংগঠন না বাংলাদেশি উদ্যোগে? দেখুন, হঠাৎ করে তো হাজার হাজার লোক আসতে পারে না, কিন্তু সে 4 মাস আগে হোক বা 4 দিন আগে যদি পরিকল্পনা হয়ে থাকে, পুলিশ ইন্টেলিজেন্স কেন জানতে পারে না? সরকার কেন জানতে পারে না? নাকি জেনেও জানতে চায় না, হতে দিয়েছে? বারবার এটা আমরা বলছি, জানতে পারেন, এরকম হতেই পারে না। উনি চোখ দেখলে মাওবাদী চিনতে পারেন, পার্টির মধ্যে কে খাচ্ছে ঘুমুচ্ছে সেটা জানতে পারেন। আর পশ্চিমবঙ্গে এত বড় একটা ঘটনা হয়ে গেল, মমতা ব্যানার্জি সরকারের কাছে খবর নেই? সব খবর আছে, সব জেনে উনি করাচ্ছেন, আর করেছে বলে বাহবা দেওয়ার জন্য ওদের নেতাদেরকে ডেকেছেন। তো সেই জন্য এই ধরনের ঘটনা আগেও হয়েছে, পরেও হবে, হতে দেওয়া হচ্ছে, তাই এটা হচ্ছে। ধন্যবাদ। হয়ে গেছে। গ্লোবাল ইলেকট্রনিক্স, জর্জ কোট রোড, মুসলিম কোর্টের পেছনে, মির্জা বাজার, মেদিনীপুর সহ যে কোনো নামি দামি কোম্পানির এসি কিনলে ইনস্টলেশন ও ব্র্যাকেট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে রয়েছে নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভির বিশাল স্টক, রয়েছে ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। গ্লোবাল ইলেকট্রনিক্স, জর্জ কোট রোড, মুসলিম কোর্টের পেছনে, মির্জা বাজার, মেদিনীপুর শহর। भ्रष्टाचारियों को सजा दो, हमें सजा मुक्त करो। भ्रष्टाचारियों को सजा दो, हमें सजा मुक्त करो। আজকে আমরা দিল্লিতে যন্তর মন্তরে প্রদর্শন করছি। আমাদের অবস্থানের একটাই কারণ, আমরা গোটা দেশের মানুষের কাছে আমরা জানতে চাইছি যে আমাদের সাথে কি অন্যায়টা না হয়েছে। আজকে আমরা যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা এখানে অবস্থান করেছি, বা এই যে 19,000 এই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা রয়েছি যারা আনটেন্টেড, যাদের বিরুদ্ধে একটা অ্যালিগেশন পর্যন্ত নেই, কোনো রকম কোনো শাস্তি আমাদেরকে কেন দেওয়া হবে? আজকে আমাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাকে ক্যান্সেল করেছে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যারা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না তাদেরকেও শাস্তি দেওয়া হলো। আমরা চাইছি যেসব
অথরিটি এবং যেসব নেতা মন্ত্রীরা আজকে টাকা খেয়ে চাকরি দিয়েছিল তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, তাদেরকে মৃত্যু দেওয়া হয়, এবং যারা টাকা নিয়ে চাকরি পেয়েছে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকেও যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কিন্তু তাদের শাস্তির সঙ্গে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হবে? আমরা তো একই বাকেটে থাকতে চাই না। আজকে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ নেই, কোনো কিছু প্রমাণিতও নয়। আজকে সিবিআই ইনভেস্টিগেশন করেছে, বাগ কমিটি ইনভেস্টিগেশন করেছে, তারা রিপোর্ট দিয়েছে, কোনো একটা জায়গাতে আমাদের কোথাও নাম নেই। তাহলে কেন আমাদেরকে তাদের সঙ্গে সাজা দেওয়া হবে? কেন সমাজের চোখে আমাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে? আমাদের এত অপমান করা হবে? আমরা চাইছি ইমিডিয়েটলি রাজ্য সরকার, এসএসসি, পর্ষদ তারা উপযুক্ত প্রমাণ, উপযুক্ত তথ্য দিয়ে কোর্টের মাধ্যমে যে কোনো উপায় যেন আমাদের চাকরিটা ফিরিয়ে দেয়। এবং আমরা দিল্লিতে এসেছি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং যারা এমপিরা রয়েছেন তারা যেন হস্তক্ষেপ করেন। তাদের এটা দেখা উচিত আমরা তাদেরই দেশের মাটিতে বসবাস করছি। নতুন মোবাইল হ্যান্ডসেট কিনতে চাইছেন কিন্তু ভাবছেন অফার নিয়ে? তাহলে আর দেরি না করে চলে আসুন ইস্টার্ন লজিকার শাখাতে। অনলাইনের চেয়েও আকর্ষণীয় মূল্যে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট। সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এবার মেদিনীপুর শহরেও। ইস্টার্ন লজিকা, বটতলা চক, হসপিটাল রোড, মেদিনীপুর শহর। যোগাযোগের নম্বর 9547529380। পরিস্থিতি স্বাভাবিক, দোকানপাট অনেক খুলে গেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ঘুরে ঘুরে। একটা গুজব ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে 5 নম্বর ওয়ার্ডে একটা দোকানে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা। সম্পূর্ণ এটা মিথ্যা কথা। কারণ হচ্ছে দোকানের শাটার ডাউন ছিল, চতুর্দিকে বন্ধ ছিল। আমার 3-3টে টিম ভেরিফাই করেছে। শাটারের নিচে দিয়ে যখন ধোয়া দেখা যাচ্ছিল সেই সময় ওটা যে মালিক সে খোলে। তারপরে পুলিশের টিম আমার কাছেই ছিল, ওরা গিয়ে প্রথমে আর কিছু পাবলিক এরা আগুনটা নেবে। কেউ বাইরের থেকে এসে ওখানে ধরাবার সম্ভাবনা নেই। ওটা অলরেডি আমরা 3টে টিম দিয়ে ভেরিফাই করেছি সকালবেলা 6:30 নাগাদ। তো আমি অনুরোধ করবো যারা এরকম গুজব ছড়াচ্ছেন তারা গুজবে কান দেবেন না। গুজব ছড়িয়ে উত্তপ্ত করবেন না। এখনো পর্যন্ত গ্রেপ্তার কতজন হয়েছে? গতকাল সুতি এবং শামশেরগঞ্জ 2 থানায় মিলিয়ে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যে দুজন কালু নাদাব এবং তার দিলদার নাদাব দাদা, তারা কি বাংলাদেশ চলে যাওয়ার কোনো সম্ভাবনা, বাংলাদেশ চলে যেত এরকম কোনো সম্ভাবনা কি দেখছেন আপনারা? যে দুজন গ্রেপ্তার হয়েছে, হ্যাঁ, সেটা সম্ভাবনা তো থেকেই যায়। সেটা এখন কনক্লুসিভলি বলা যাবে না, আমরা ইনভেস্টিগেশন চলছে। মার্ডার কেসে কেউ অ্যারেস্ট হয়েছে? মার্ডার কেসে আমরা আটক করেছি, জিজ্ঞাসাবাদ চলছে। স্যাটিসফাই হলে প্রাইমা ফেসি যখন পাবো তখন ওদের গ্রেফতার দেখানো হবে। স্যার, ন্যাশনাল হিউম্যান রাইটসের টিম আসার কথা ছিল। অ্যাকচুয়ালি কোনো টাইম ফ্রেম আমার কাছে নেই। আমরা সকাল থেকে শুনছি যে একটা দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং ভাইস চেয়ারম্যানের ভাইয়ের দোকান, এই বিষয়টা কি বলবেন? এটা অ্যাকচুয়ালি আমাদের খবরটা যেটা আমরা পেয়েছিলাম ইনিশিয়ালি, সেটা হচ্ছে একটা দোকান জ্বলছে, কাছেই পুলিশ টিম ছিল। এবার আমাদের গিয়ে ভেরিফাই যেটা করেছে দেখা যাচ্ছে যে দোকানের ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল, শাটার ডাউন ছিল, বাইরের থেকে কোনো অ্যাক্সেস ছিল না দোকানে। তো ভিতরে যেটা ঢুকে প্রাইমারিলি যেটা মনে হয়েছে সেটা হচ্ছে খুব সম্ভবত শর্ট সার্কিট থেকে এটা হয়েছে। দোকান যেহেতু বাইরের থেকে কোনো লোক এসে ঢুকে সকালবেলা যে কাছে ক্রিকেট আছে, চতুর্দিকে পুলিশ ক্রিকেট আছে, প্যারামিলিটারি আছে, বাইরের লোকের মুভমেন্ট নেই, বাইরের থেকে ধরানো সম্ভব নেই। ওটা অ্যাপারেন্টলি প্রায় মনে হয়েছে শর্ট সার্কিট থেকে হয়েছে। স্যার, ওভারঅল খবর এবং ওভারঅল পরিস্থিতি। আর যারা বাইরে চলে গিয়েছিল তাদেরকে ফিরিয়ে আনার কোনো ব্যাপার? আজকে যেরকম 6 জন অলরেডি ফিরছে, এতক্ষণে মোস্ট লাইকলি ঢুকে গেছে। আমি এখন একটু আগে শুনলাম ওরা ফিরছে, রাস্তাতে ছিল। আর একটা বড় টিম আজকে কতজন আসবে এক্স্যাক্টলি আমার কাছে ফিগার এখনো ফাইনালাইজ হয়নি। উপর থেকে আসলে ফিরছে অনেক। টিম কাজ করছে? হ্যাঁ, টিম কাজ করছে, যোগাযোগ করছে। মোস্ট লাইকলি আজকে অনেকটা বড় অংশ ঢুকে যাবে।
পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে, সেটা ওরাও ফিল করছে। ফিল করে ফেরার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, ফিরে আসবো। কত ফিরবে সেটা ফেরার পরে বলতে পারবো। আপনি তাদের উদ্দেশ্যে একটা তো বার্তা দিতে চাইবেন যে তারা নিরাপদে ঘুরে আসুন? হ্যাঁ, আমি প্রত্যেককেই বলবো আপনারা ফিরে আসুন। যারা বাইরে গেছেন আমরা আছি, এরিয়া কন্ট্রোলে আছে, ভয় পাবেন না। বাড়িতে যার বাড়িতে ফিরে আসুন এবং স্বাভাবিক ছন্দে ফিরুন। প্রি-ওন্ড কার বাজার, ওয়েলেক্স অটোস অনুমোদিত ডিলার। নামি দামি কোম্পানির প্রি-ওন্ড গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রি-ওন্ড কার বাজার। রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রি-ওন্ড কার বাজার, সৎকুল 6 নম্বর জাতীয় সড়কের পাশে, চৌরঙ্গি মোড়ের কাছে, খড়গপুর। সরজমিনে খোঁজ দেখতে এলাকায় পৌঁছবে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিনিধিদল, যাচ্ছে জাতীয় মহিলা কমিশনে, যাচ্ছে যাক, যাদের যাওয়ার সুযোগ আছে তারা নিশ্চয়ই যাক, কিন্তু হিন্দুদেরকে বাঁচিয়েছে কোর্ট। কেন্দ্রীয় বাহিনী না থাকলে হিন্দু শূন্য হয়ে যাবে। এবং আগামীকাল কোর্টের হিয়ারিং আছে। আমরা এনআইএ চেয়েছি, আমরা চেয়েছি জাতীয় মানবাধিকার কমিশন সিপিডাব্লিউডির সাহায্য নিয়ে ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করে ক্ষতিপূরণ সরকারকে দেওয়ার নির্দেশ কোর্ট দিক। অন্তত 100 কোটি টাকার প্রপার্টি হিন্দুদের ক্ষতি হয়েছে, টার্গেট করে ক্ষতি করা হয়েছে। আপনি দেখবেন একটি হিন্দু মহিলা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 1.5 লক্ষ টাকা জমিয়েছিল, সেটা নিয়ে পালিয়েছে। ভিখারিগুলো, চোরগুলো। একজন হিন্দু পরিবার দেখবেন 5 লক্ষ টাকা জমানো ছিল, নোটগুলো সব পুড়ে গেছে। কিভাবে লুট করেছে, আজকেই কলকাতা হাইকোর্টে 4 জন ভিকটিম, পীড়িত, তারা রিট ফাইল করেছেন। সব মিলিয়ে এ লড়াই বড় লড়াই হবে এবং এই লড়াইতে এদেরকে উচিত শিক্ষা আমরা দেব। আমার অভিজ্ঞতা আছে, এখানেও কথায় কথায় মোটর সাইকেল নিয়ে কথায় কথায় হামলা করত। দেবব্রত মাইতির হত্যাকাণ্ড সিবিআই নেওয়ার পরে 11 জন গুন্ডা 1.5 বছরের বেশি জেলে থেকেছিল, 1.5 বছরের বেশি এলাকার বাইরে ছিল। এবং এদেরও বেল ক্যান্সেল করার জন্য সুপ্রিম কোর্টে আমরা দ্বারস্থ হচ্ছি। আমরা জানি যে জোঁকের গায়ে কি লবণ দিলে জোঁক তাড়াতাড়ি কুঁকড়ে যায়, সেটা আমার অভিজ্ঞতায় আছে, সে ব্যবস্থা হবে। আপনারাও এনআইএ চেয়েছেন, এছাড়াও একাধিক সংস্থা তরফে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ সবাই চাইছে। তো তৃণমূলও তো এনআইএ চাইছে, বলছে বাংলাদেশ থেকে লোক এসছে, তুরস্ক থেকে টাকা এসছে। তার যদি বিদেশি যোগ থাকে তাহলে তো এনআইএ ইনভেস্টিগেশন করবে, স্টেট পুলিশ তো করবে না। আর যে এফআইআর হয়েছে, এফআইআরে এখানে এসে লিফলেট বিক্রি করেছিল 2021-এ, মানিক চিটিংবাজ বলে একটা, ওর নাম এফআইআরে আছে। জঙ্গিপুরে গিয়ে উস্কেছে। তৃণমূলের ধুলিয়ান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এনজাজুল, তার ছবি আজকে আমি পোস্ট করেছি। তিনি দাঙ্গায় নেতৃত্ব দিচ্ছেন, হিন্দুদের দোকান বাড়ি লুট এবং আগুনে নেতৃত্ব দিচ্ছেন। তৃণমূল তো সরাসরি যুক্ত। এফআইআরে শামশেরগঞ্জের এমএলএ আমিরুল ইসলামের নাম আছে। এফআইআরে ধুলিয়ান টাউনের প্রেসিডেন্ট কাউন্সিলর মেহবুব আলমের নাম আছে। সরাসরি দাঙ্গায় যুক্ত মনিরুল ফারাক্কার এমএলএর দাদা কাউসার আলী, তৃণমূল করিয়েছে। সেটা তো মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্ডোরে বলেছেন ওটা মালদা লোকসভার মধ্যে, দক্ষিণ মালদা, এবং ওটা কংগ্রেসের এলাকা। এই জন্য করেছি। আমি বললাম না, নন্দীগ্রামে আপনি 53টা বুথ আছে, খুলে দেখবেন 1% ভোট পাই না আমরা।
1% আমাদের হিন্দু পাড়াতে এর সঙ্গে তার লড়াই টড়াই লাগিয়ে লক্ষ্মীর ভান্ডারের লোভ, এর লোভ, তার লোভ করে হিন্দু ভোট ভাগ করে। একমাত্র তফসিলিদের বুথগুলো ভাঙতে পারেনি, এক কাট্টা হয়ে আমাকে ভোট দেয় বা আমাদের ভোট দেয়, যেগুলো শিডিউল কাস্ট প্রভাবিত বুথ। অন্য বাঙালি হিন্দু বুথকে ভাগ করে, আর মুসলমান বুথে একদম পুরো সলিড, কখনো বোরখা পরে, কখনো জামা পরে, কখনো লুঙ্গি পরে, কখনো ফুল প্যান্ট, কখনো হাফ প্যান্ট, কখনো গামছা, সব ভোট মেরে দেয়। সুরাটে আছে, মুম্বাই পুনেতে আছে। মমতা তো কাজ দিতে পারেনি। এই নন্দীগ্রামে 40,000 লোক বাইরে পরিযায়ী শ্রমিক, তার মধ্যে 25,000 মুসলমান। বেঙ্গল স্পোর্টস মল, একই ছাদের তলায় সমস্ত রকমের খেলাধুলোর সামগ্রী পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান বেঙ্গল স্পোর্টস মল। নামি দামি কোম্পানির খেলাধুলোর সামগ্রী পাওয়া যায় বেঙ্গল স্পোর্টস মলে। তাছাড়াও বিভিন্ন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। বেঙ্গল স্পোর্টস মল, গোলকুয়া চক, ডমিনোস বিল্ডিং, মেদিনীপুর শহর। শহীদ হিন্দুর রক্ত হবে না গো ব্যর্থ, হিন্দু শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, হিন্দু শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, চন্দন দাসের রক্ত হবে না গো ব্যর্থ, চন্দন দাসের রক্ত হবে না গো ব্যর্থ, হাতটা সরা হবে না গো ব্যর্থ, হিন্দু শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, হিন্দু শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, হিন্দু শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, হিন্দু শহীদ তোমায় আমরা ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না, চন্দন দাসের রক্ত হবে না গো ব্যর্থ, চন্দন দাসের রক্ত হবে না গো ব্যর্থ। কাল ভিক্ষি একটা, এটা 15 বছরের বিরল ঘটনা, তো আমরা তো দেখিনি কোনো এরকম হতে। এটা আমাদের আজকে আন্দোলনের জয়, এবং আমাদের এই এদেরকে আমি প্রণাম করব, আমার মা বোনেদের, এদের যে টেনাসিটি, এরা যেভাবে লড়াই করার মানসিকতা নিয়ে এখানে ভোর 5টার সময় রওনা হয়ে 12 ঘন্টার উপরে হয়ে গেছে, 14 ঘন্টা তারা এখানে 2.5 ঘন্টা বসে থাকার পরে বলেছিলেন না কথা বলে যাব না, এবং আমরাও বসেছিলাম না কথা বলে যাব না। আমাদের থানার আইসি ডেকে কথা বলতে চায় না। আজকে পুলিশ প্রশাসন এবং ডিজি পুলিশ বিজেপির এই আন্দোলনের ফলে, এবং যারা আমাদের পরিবারগুলো যারা এসেছে তাদের এই আন্দোলনের ফলে, আমাদের সমস্ত নেতৃত্ব, বিধায়ক, সাংসদ, প্রাক্তন সাংসদ থেকে শুরু করে জেলার যারা এসেছেন, তাদের প্রত্যেকের এই টেনাসিটির জন্য, লড়াইয়ের জন্য এটা বিজেপির মোরাল ভিক্টরি। আমার বিশ্বাস আজ যেমন ডিজিপি নতজানু হয়েছে, আগামী দিনে এই জিহাদি মুখ্যমন্ত্রীকেও আমরা নতজানু করব, তাকেও বাধ্য করবো বিজেপির কথা মানতে, বিজেপির কথা শুনতে। থ্যাংক ইউ। ওয়াকফ বিল নিয়ে মমতা ব্যানার্জি দেখছে, আমরা ওয়াকফ বিল নিয়ে কেন আমরা দুই দাদা হয়ে ঝগড়া করব? কেন আমরা ঝগড়া করতে যাব? কেন আমার বাংলাতে লাল রক্ত ছড়িয়ে দেব? কেন আমি বাংলার বদনাম করব? কি জন্যে করব? আমরা তো তা করতে আসিনি। মমতা ব্যানার্জি যে কথা মন্ত্রী বলল, 11 সালের পর আজকে ওয়েস্ট বেঙ্গল কি ছিল আর মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলকে কি করেছে, এ আপনি জানেন, আমি জানি, সাধারণ মানুষ জানে। তাই বন্ধু, আপনাদের কাছে বলতে এসেছি একটা কথা। 16 তারিখে বোধহয় নলাডিতে ওয়াকফ বলে নিয়ে একটা মিছিল আছে। আমি পিন্টুকে বলবো, রাজুকে বলবো, পঞ্চায়েত সমিতির সভাধিপতিকে বলবো, এবং আমি তোতা রয়েছে সবাইকে আমি বলবো সেই মিছিলে সামিল হবেন, সুস্থভাবে মিছিল করবেন। নলাটবাজিকে বলবো সুন্দরভাবে করবেন, কোনো হানাহানি যেন না হয়, অশান্তি যেন না হয়, দাদা ভাইয়ের সম্পর্ক যেন ঠিক থাকে। আমরা যাই বলি, আমরা এক, আমার রক্তের সঙ্গে
অন্য রক্ত আজকে এখানে আমাদের বসে রয়েছে কাজলুর রক্তটা কাটুন আর আমার রক্তটা কাটুন। কোনো ডাক্তার এসে যদি বলে দেয় রক্তটা আলাদা, আমি দল আর করবো না। কাজলুর যে রক্ত আমারও সেই রক্ত, তাহলে কেন আমরা ঝগড়া করবো? তাই বলতে আমরা দেখি না, আমি বলতে এসেছি মমতা ব্যানার্জি আপনাদের জন্য আছে, আপনাদের চিন্তা করার দরকার নাই। কারণ প্ররোচনায় পড়বেন না, উস্কিয়ে দেবে। সুন্দর বাংলাটাকে শেষ করতে চাইছে, যে বাংলাকে একবার শেষ করেছিল 34 বছর, আবার উঠে পড়ে লেগেছে বাংলাকে শেষ করার জন্য, তার পিছনে ছুটে। शाह मार्बल, जहां हर कोना बोलेगा वाह। आपके घर के लिए बेहतरीन मार्बल्स, ग्रेनाइट, टाइल्स और सैनिटरी प्रोडक्ट्स जो दें आपके स्पेस को एक लग्जरी लुक, तो फिर किस बात का इंतजार? शाह मार्बल के साथ अपने घर को बनाएं खास, हर नजर को बांधने वाला। शाह मार्बल, जहां हर कदम पर मिलेगी स्टाइल और क्वालिटी। পাসপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার অলোকনাথ। 10 ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় অলোকনাথকে। তাকে নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। পাসপোর্ট জালিয়াতি মামলায় নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গেতি উত্তরপাড়ায় মঙ্গলবার তদন্তে আসে ইডি। দীর্ঘ 10 ঘন্টা জেরার পর অবশেষে অলোকনাথকে নিয়ে যায় ইডি। তদন্তে জেরার মুখে অসঙ্গতি লক্ষ্য করা যায়, তাকে আটক করে নিয়ে যায় ইডি আধিকারিকরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা গেদি উত্তরপাড়ায় অলোকনাথের বাড়িতে এই দিন 7 সকালে পৌঁছয় ইডি আধিকারিকরা। প্রথমে অলোকনাথের বাড়ি সিআরপিএফ জওয়ানরা ঘিরে ফেলে, তারপর বাড়ির মধ্যে প্রবেশ করে ইডি আধিকারিকরা। শুরু হয় জেরা, খতিয়ে দেখা হয় বিভিন্ন নথিপত্র। দীর্ঘদিন ধরে লাগাতার চলে ইডি জিজ্ঞাসাবাদ। ইডি সূত্রের খবর, অলোকনাথ পাসপোর্ট ভিসা তৈরি চক্রের অন্যতম এজেন্ট। साइड हो जाता सामने छोड़िए, हम छोड़ देंगे। देखिए নমস্কার। আমার সমস্ত আসানসোল দক্ষিণের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাইরা বোনেরা এবং সাধারণ মানুষের কাছে আহ্বান করি, শুধু হিন্দু ভাই বোনেরা নয়, আজকে আমার রাষ্ট্রবাদী মুসলমান ভাই বোনেরা, আমার শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট সবার কাছে আহ্বান করি, আজকে এই মমতা ব্যানার্জির সরকার তারা আজকে 26,000 চাকরি আমাদের মধ্যবিত্ত বাঙালি হিন্দু পরিবার
মুসলমান পরিবার, আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক, তাদের আজকে চাকরি চলে গেছে যারা যোগ্য। অযোগ্য আছে, কিন্তু যোগ্যদেরও চাকরি গেছে। এবং সেখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়েছেন মুর্শিদাবাদে, এবং জায়গায় জায়গায় উনি দাঙ্গা লাগাবার প্ররোচনা করছেন, ইনস্টিগেট করছেন। এবং আমরা দেখলাম যে মুর্শিদাবাদে আমাদের দুজন হিন্দু ভাই, বাবা আর ছেলে রাধা গোবিন্দ দাস, চন্দন দাসকে সেখানকার জিহাদিরা কুপিয়ে কুপিয়ে তাকে মারল। এটা চলতে পারে না। আমরা ওই হিন্দু নই যে আপনি আমাদের মারবেন, আপনি আমাদের কুচলে দিয়ে চলে যাবেন আর আমরা সেগুলো সহ্য করব। এর প্রতিবাদ হবে সারা পশ্চিমবঙ্গে জুড়ে। আজকে হিন্দু শহীদ দিবস আমরা পালন করছি। তাই আমার সমস্ত কার্যকর্তা এবং সাধারণ মানুষের কাছে আমার আহ্বান, দিদিভাইয়ের আহ্বান, আমরা এই ধর্মের রাজনীতি চাই না, এবং এই তুষ্টিকরণের যে রাজনীতি, যে আগুন নিয়ে খেলা মমতা ব্যানার্জি আপনি শুরু করেছেন, যেটা ইমিডিয়েটলি বন্ধ করুন। আপনাকে অ্যারেস্ট করা হোক, আপনি পরিবেশকে অশান্ত করছেন। তাই আজকে বিকেল 4টের সময় ত্রিবেণী মোড়ে আমরা শহীদ দিবস পালন করব আমাদের দু ভাই রাধা গোবিন্দ দাস, চন্দন দাসের স্মরণে। সবাই আসবেন, আমি কিন্তু থাকবো। প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, আর 2026-এ প্রতিশোধ হবে। ভারত মাতা কি জয়। বুধবার সকালে এসএফআই এর পক্ষ থেকে হুগলির পিপুল পাতি বোর্ড সংলগ্ন ডিআই অফিসের গেটে চেইন তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভে শামিল হলেন সংগঠনের কর্মী ও সমর্থকেরা। তাদের মূল দাবি, রাজ্যে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের অবিলম্বে পুনরায় নিয়োগ করতে হবে। সেই সঙ্গে দ্রুত প্রকাশ করতে হবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা। এই দাবিকে সামনে রেখেই এদিন সকাল থেকে ডিআই অফিসের প্রধান গেটে তালা ঝুলিয়ে বসে পড়েন এসএফআই কর্মীরা। বিক্ষোভের কারণে সাময়িকভাবে ব্যাহত হয় অফিসের স্বাভাবিক কাজকর্ম। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে এই আন্দোলন চলবে যতদিন না তাদের দাবি পূরণ হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ বাহিনী, তবে পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে। আজকের বিক্ষোভ চলছে, দুর্নীতিবাজ তৃণমূলদের গ্রেফতার করতে হবে, যারা ঘুষ খেয়েছে তাদের গ্রেফতার করতে হবে, যারা ঘুষ খেয়েছে তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন? উপলব্ধ মুখ্যমন্ত্রী জবাব দাও। করা অব্দি ডিআই এর তালা খুলছে না, যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা অব্দি ডিআই এর তালা খুলছে না, যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা হলো না কেন? উপলব্ধ মুখ্যমন্ত্রী জবাব দাও। যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা হলো না কেন? উপলব্ধ সব নেই, জবাব নেই। তাই তো আমাদের বিক্ষোভ চলছে, আমাদের অবস্থান চলছে, আমাদের প্রতিবাদ চলছে। 26,000 চাকরিতে যোগ্য যোগ্য আমাদের প্রতিরোধ চলছে, আমাদের প্রতিরোধ চলছে। যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা, যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা হলো না কেন? ডিআই সাহেব জবাব দাও। শিক্ষকদের আত্মহত্যা করতে বাধ্য করা হচ্ছে কেন? ডিআই সাহেব জবাব দাও। আরে জবাব তুমি দেবে না, এই জবাব তুমি দেবে না। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। এই 26,000 চাকরি বাতিলের যোগ্য অযোগ্য তালিকা আলাদা করা হলো না কেন? উপলব্ধ মুখ্যমন্ত্রী জবাব দাও। 26 জমানায় স্বার্থে এসএফআই লড়ছে, লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। ইনকলাব জিন্দাবাদ। ডিএ তালা খুলছে না, খুলছে না, খুলবে না। যোগ্য শিক্ষকদের তুলে ফেরানোর না পর্যন্ত ডিএ তালা খুলছে না, খুলছে না, খুলবে না। লড়াই 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 চাই, লড়াই করেই বাঁচতে চাই। ইনকলাব চাই, লড়াই করেই বাঁচতে চাই। ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এসএফআই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
স্বাধীনতা গণতন্ত্র সমাজের তন্ত্রের পতাকা তলে সারা ভারতের ছাত্র সমাজ এক হোক। তো আজকে ডিআই অফিসটা দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে। ডিআই এর মাধ্যমে অযোগ্য শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট গেছে, তাই তার জন্য যোগ্য শিক্ষকরা আজকে স্কুলে ফিরতে পারছে না। তাই যোগ্য শিক্ষকরা যাতে স্কুলে ফিরতে পারে তার জন্য আজকে এসএফআই এখানে আমরা প্রতীকী তালা ঝুলিয়েছি এবং ডিআইকে এখানে এসে উত্তর দিতে হবে যে কেন যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। যতক্ষণ না উত্তর দিচ্ছে এবং যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরানোর প্রতিশ্রুতি আজকে প্রকাশ্যে এই মিডিয়ার সামনে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রতীকী তালা ঝুলিয়ে এই আন্দোলন এই ডিআই অফিসের গেটেই লাগাতার চলবে। আপনার নামটা? আমার নাম অর্ণব দাস, এসএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক। হোটেল অন্নপূর্ণা, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। রেস্টুরেন্ট ও ব্যাংকোয়েটের ব্যবস্থা রয়েছে হোটেল অন্নপূর্ণায়। অন্নপূর্ণায় নতুন সংযোজন ফুড প্লাজা, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান এবং খাঁটি বাঙালি খাবার পেতে আপনাকে আসতেই হবে হোটেল অন্নপূর্ণায়। সকালে ব্রেকফাস্টে রয়েছে দারুণ দারুণ জিভে জল আনা মেনু। স্টুডেন্টসদের জন্য 10% বিশেষ ছাড়ও দেয় একমাত্র হোটেল অন্নপূর্ণা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যাংকোয়েট হল সুলভে ভাড়াতে দেওয়া হয়। হোটেল অন্নপূর্ণা, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। কংগ্রেসের ডাকে সিডিও অভিযান হলো বুধবার। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশেষ আদালতে মামলা শুনানি আগামী 25শে এপ্রিল। রাহুল ও সোনিয়ার 661 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু করেছে তদন্তকারী সংস্থা। এরই প্রতিবাদে বুধবার সল্টলেক সিডিও কমপ্লেক্স অভিযান ছিল কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে। নিয়ে রাহুল, সোনিয়া, কংগ্রেস নেতা শ্যাম পিত্রদা, সুমন দুবের বিরুদ্ধে চার্জশিট। বিজেপির প্রতিহিংসা রাজনীতি। এতক্ষণ ধরে কি বললাম আমি? প্রতিহিংসা নয়, এরা কংগ্রেসকে এত ভয় পাচ্ছে, আমাদের খুব ভালো লাগছে। যে ডর हम लोग को अच्छा लग रहा है। খুব বিখ্যাত হিন্দি সিনেমার ডায়লগ, ওটাই আজকে কংগ্রেস কর্মীরা বলবে, এটাই বিষয়।
দাদা যেখানে অশান্তি হয়েছে সেটা কংগ্রেসের আসন, জনপ্রতিনিধিরা দায়িত্ব এড়াতে পারেন না। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে মমতার নিশানায় এবার কংগ্রেস। তৃণমূল যদি অশান্তি করতো তাহলে আমাদের জনপ্রতিনিধিদের বাড়ি ভাঙচুর হতো না। ওনাদের শামশেরগঞ্জ যে জায়গা না, আপনারা খোঁজ নিয়ে দেখুন, 3টে বিধায়ক তৃণমূলে। মুখ্যমন্ত্রী আইদার মিথ্যে কথা বলছেন, নাহলে সত্যি কথা বলার মতো ওনার সাহস নেই। তার কারণ ওনাদের কাছে আমি চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে বলেছিলাম প্রদেশ কংগ্রেস থেকে, যে আপনি সতর্ক হন, রামনবমী এবং ঈদকে সামনে রেখে যে ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে, যে ইঞ্জিনিয়ারিং হচ্ছে, যে আর্কিটেকচারিং প্রসেস তৈরি শুরু হয়েছে, তাকে প্রতিহত করুন। আপনাদের কাছেই তো বলেছি। কেন মোথাবাড়ি আমরা রুখে দিলাম, দমকল আমরা রুখে দিলাম, এখানে কেন রোখা গেল না? পুলিশ কেন দেরি করে এলো? ঈশা খান চৌধুরী আমার সঙ্গে কথা বলার পর সাংসদ ওখানে পৌঁছলেন, তাকে ঢুকতে দেওয়া হলো না। গতকাল অধীর চৌধুরী গেছিলেন, তাকে বাধা দেওয়া হলো। কারণটা কি? কারণ একটাই, কংগ্রেসের শক্ত ঘাঁটি মালদা মুর্শিদাবাদ, এই ঘাঁটিটায় বিজেপি তৃণমূল যে বাইনারি পলিটিক্স করছে, দাঙ্গা লাগাতে চাইছে। প্ল্যান 1 ওদের ফেল করেছিল, দমকল এবং মোথাবাড়ি। এবার প্ল্যান 2 ওরা গিয়ে সেই মায়ের কোল খালি করে দিলেন, সেই রক্ত ঝরিয়ে দিলেন। তার কারণ ওনারা দাঙ্গার মধ্যে দিয়ে 2026-এ নির্বাচন করতে চান। আমরা বাংলায় এটা হতে দেব না। তাই আমাদের প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদ ওখানে গেছেন। এরপরে আমরা পাড়ায় পাড়ায় শান্তি মিছিল করব, আমরা মশাল মিছিল করব। বাংলাকে আমরা জ্বলতে দেব না। গ্লোবাল ইলেকট্রনিক্স, জর্জ কোট রোড, মুসলিম কোর্টের পেছনে, মির্জা বাজার, মেদিনীপুর সহ যে কোনো নামি দামি কোম্পানির এসি কিনলে ইনস্টলেশন ও ব্র্যাকেট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে রয়েছে নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভির বিশাল স্টক। রয়েছে ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। গ্লোবাল ইলেকট্রনিক্স, জর্জ কোট রোড, মুসলিম কোর্টের পেছনে, মির্জা বাজার, মেদিনীপুর শহর। ফের অশান্ত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন। ওয়াকফ হিংসায় ফের আগুন জ্বলল ধুলিয়ানে। এবার তৃণমূল পরিচালিত ধুলিয়ান পুরসভার ভাইস চেয়ারম্যানের দাদার দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধুলিয়ানের উপপুরপ্রধান সুমিত সাহার দাদা প্রবীর সাহার ধুলিয়ানের 5 নম্বর ওয়ার্ডে কসমেটিক্সের দোকান রয়েছে। ব্যবসায়ীদের পরিবারের সন্দেহ বুধবার সকালে দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে 3 কিলোমিটার দূরে ব্যবসায়ীর বাড়ি, তিনি এসে দেখেন সব শেষ। কেন্দ্রীয় বাহিনীর টহল, পুলিশের নজরদারি, তারপরও কিভাবে তাণ্ডব উঠছে প্রশ্ন। ইস্টার্ন লজিকা, বটতলা চক, মেদিনীপুর শহর। সকল ব্র্যান্ডের ল্যাপটপ কিনতে আসুন ইস্টার্ন লজিকাতে। রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও, রয়েছে মোবাইল হ্যান্ডসেটের বিপুল সম্ভার। ইস্টার্ন লজিকা, বটতলা চক, মেদিনীপুর শহর।
রেল লাইনের ওপর বালিচক ফ্লাইওভার নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। রেল ক্রসিং দিয়ে অ্যাম্বুলেন্স, স্কুল গাড়ি সহ মোটরসাইকেল পারাপারের সুযোগ করে দিতে হবে। পাওয়ার স্টেশন থেকে শ্যামচক পর্যন্ত বন্ধ থাকা রাস্তার চলতি কাজ দ্রুত সম্পন্ন ও জল নিকাশি ব্যবস্থা সুরাহার দাবিতে এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন দিল বালিচক স্টেশন উন্নয়ন কমিটি। তাদের আরও দাবি, 2 বছরে সম্পন্ন হওয়ার কথা থাকলেও 6 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও বালিচক ফ্লাইওভারের কাজ এখনও শেষ হলো না। অথচ রেল ক্রসিং বন্ধ রাখা হয়েছে, যার ফলে অ্যাম্বুলেন্স সহ মোটরসাইকেল যেতে পারছে না। সেই পারাপারের সুযোগ অবিলম্বে করে দিতে হবে। পাশাপাশি উড়াল পুলের ওপর দিয়ে রেল ক্রসিং এর দুদিকে পারাপারের জন্য র্যাম্প সহ সিঁড়ির ব্যবস্থা রাখতে হবে। এমনই দাবি তুলে ধরে এদিন মেদিনীপুর স্টেশন থেকে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখায় কমিটির সদস্যরা। পাশাপাশি তারা এই মর্মে জেলা শাসককে একটি ডেপুটেশন দেয়। মধ্যে রেখে প্রশাসনকে এই ভূমিকাকে জানাই ধিক্কার। কৃষকলেও তাদের হচ্ছে না কেন? প্রশাসন জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। এই দাবিতে আজকে ডিএম দপ্তরে বিক্ষোভ চলছে, এই আন্দোলন চলছে। এই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত বালিচক স্টেশন উন্নয়ন কমিটির বিক্ষোভ চলবে। কাজ সম্পন্ন হবে না কেন? প্রশাসন জবাব দাও। 6 বছর অতিক্রান্ত এখনো পর্যন্ত কাজ সম্পন্ন না কেন? প্রশাসন জবাব দাও। প্রশাসনের এই যে ব্যর্থতা, তাকে আমরা জানাই ধিক্কার। দীর্ঘ টালবাহানা না করে মানুষকে ভ্রমান্তির মধ্যে না ফেলে আজকে এই কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। এই দাবিতে আজকের বিক্ষোভ প্রশাসন চলছে। প্রশাসনকে এই কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। মানুষকে আজকে ভ্রমান্তির মধ্যে ফেলছে কেন? প্রশাসন জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে। দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হলো, 2 বছরের কাজকে 6 বছর লাগাচ্ছে কেন? প্রশাসন জবাব দাও। প্রশাসনের এই ব্যর্থতাকে জানাই ধিক্কার। ক্রসিং এ মোটর সাইকেল, অ্যাম্বুলেন্স, স্কুল ভ্যান পারাপারের সুযোগ থাকলেও তা হচ্ছে না কেন? প্রশাসন জবাব দাও, প্রশাসন জবাব দাও। প্রি-ওন্ড কার বাজার, ওয়েলেক্স অটোস অনুমোদিত ডিলার। নামি দামি কোম্পানির প্রি-ওন্ড গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রি-ওন্ড কার বাজার। রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রি-ওন্ড কার বাজার, সৎকুল 6 নম্বর জাতীয় সড়কের পাশে, চৌরঙ্গি মোড়ের কাছে, খড়গপুর। 15 এপ্রিল থেকে সামুদ্রিক মাছের প্রজনন বাড়ানোর জন্য ব্যান পিরিয়ড শুরু হয়েছে। এই সময়কালে মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা সামুদ্রিক মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করে এবং মাছের সংখ্যা বৃদ্ধি করে। 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত মোট 61 দিনের ব্যান পিরিয়ড। ব্যান পিরিয়ড শুরু হওয়ার আগে কিছু মৎস্যজীবী এবং পরিবেশবিদ উদ্বিগ্ন ছিলেন, কারণ তারা বাজারে ছোট ইলিশ মাছ দেখতে পেয়েছিলেন। এই ছোট মাছগুলি মাছের প্রজনন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। 15 এপ্রিল থেকে শুরু হয়েছে ফিশিং ব্যান পিরিয়ড। আর সেই সময় প্রতি বছর নজরদারি এড়িয়ে মাছ ধরেন অনেক মৎস্যজীবী। সেগুলি পুরোপুরি বন্ধ করতে সকলের এগিয়ে আসতে হবে বলে মত মৎস্যজীবী সংগঠনগুলির। পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য দপ্তরের তরফ থেকে মাইকিং করে ইতিমধ্যেই জানানো হচ্ছে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে, দীঘা, মোহনা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, শৌলা, জলধা, পেটুয়া প্রত্যেকটি ল্যান্ডিং সেন্টারে চলছে মৎস্য দপ্তরের তরফ থেকে বাড়তি নজরদারি ও মাইকিং। অনেক সময় দেখা যায় ছোট মাছ ধরাও হয় এই সময়। এভাবে খোকা ইলিশ ধরা হলে আগামী দিনে বড় ইলিশ পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষজন, প্রশ্ন তুলেছেন মৎস্যজীবী সংগঠনের সদস্যরা। এই সময় মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ রাখতে হবে এবং মাছের প্রজনন প্রক্রিয়াকে সাহায্য করতে হবে। কাঁথি মিল ভবনের এডিএফ সুমন সাহার নির্দেশক্রমে জেলার বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে চলছে দফায় দফায় মাইকিং। প্রচারে রয়েছেন মৎস্য দপ্তরের হিলসা ডাটা কালেক্টরের কর্মীরা। 61 দিনের ব্যান পিরিয়ডে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারের নজরদারির দায়িত্বে থাকবে হিলসা ডাটা কালেক্টরের কর্মীরা।
সুভাষচন্দ্র নায়ক, শঙ্করপুর ফিশারম্যান ফিশারি অ্যাসোসিয়েশনের সভাপতি। আজ থেকে ব্যান পিরিয়ড শুরু হচ্ছে, কি কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? আমরা অন্যান্য বছরের ন্যায় পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী আমরা ল্যান্ডিং সেন্টারে মাইকিং করে দিয়েছি এবং সরকারেরও যে প্রচার গাড়ি তারাও এসে মাইকিং করে দিয়েছে এবং আমরা প্রত্যেক ব্যবসায়ীকে মাইকিং করে জানিয়ে দিয়েছি যে 15ই এপ্রিল থেকে ব্যান পিরিয়ড শুরু হলো এবং তার নির্দিষ্ট সময় পর্যন্ত 61 দিন পর্যন্ত বন্ধ, এই সমস্ত কথা বলে দিয়েছি। এর যে পালন না করবে তার সরকারের অনুযায়ী আইন অনুযায়ী দণ্ডনীয়। ছোট ছোট নৌকা বেরিয়ে যায় মাঝে মাঝে ল্যান্ডিং পিরিয়ডের সময়, তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, তাদের জানিয়ে দেওয়া আছে। হোটেল অন্নপূর্ণা ইন লজ কাম রেস্টুরেন্ট, এখানে জিভে জল আনা ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়। বিশেষ আকর্ষণ ফুড কোর্ট, যেখানে পাবেন পিৎজা, প্যাটিস, বিভিন্ন ধরনের কফি সহ স্ন্যাক্স আইটেমের লম্বা মেনু। ডিলাক্স এবং লাক্সারি রুম সুলভে পাবেন হোটেল অন্নপূর্ণা ইনে। মনোরম পরিবেশে অনুষ্ঠান করতে বুকিং করতে পারেন হোটেল অন্নপূর্ণা ইন। হোটেল অন্নপূর্ণা ইন, খড়গপুর, রামপুরা টোল প্লাজার নিকট, 60 নম্বর জাতীয় সড়কের একদম পাশেই, পশ্চিম মেদিনীপুর। শিয়ালদহ দক্ষিণ শাখার নামখানা লাইনে দক্ষিণ বারাসাতে ট্রেন অবরোধ করল নিত্যযাত্রীরা। যাত্রীদের দাবি লেডিস কামরা বাড়ানো হয়েছে, তার ফলে জেনারেল কামরার সংখ্যা কমেছে। সকালে প্রচন্ড ভিড়ের চাপে যাতায়াতের অসুবিধা হচ্ছে, আর সেই কারণে অবরোধ করে এবং বিক্ষোভে সামিল হয়েছে নিত্যযাত্রীরা। ঘণ্টাখানেক ধরে চলে তাদের বিক্ষোভ। পরে রেল পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয়। पहले दो था और भी दो बड़ा है, ये लोग चले हम एक कमरे में। আগে আজকের আমাদের অবরোধ একটাই কারণে, সেটা হচ্ছে জেনারেল বগিকে লেডিস করা হয়েছে। তাহলে এতগুলো যে লোক, এতগুলো পাবলিক, এতগুলো পুরুষ প্যাসেঞ্জার, তারা যাবে কোথায়? তাদের জন্য আজকের আমাদের এই আন্দোলন। আমাদের ক্ষোভে অটোমেটিক্যালি আরপিএফ লাঠিচার্জ করেছে এবং লাঠিচার্জ করে নামিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে লেডিস ক্ষোভ থেকে, যেটা জেনারেল ক্ষোভ ছিল, জেনারেল ক্ষোভ থেকে লেডিস স্ট্যাম্প বাতিল করতে হবে। পুরুষদের প্রতি অন্যায় করা হচ্ছে কেন? এই জবাব কে দেবে? আমরা জবাব চাইছি। কার কাছে জবাব চাইব? এই জবাবের এই জন্যে আজকের আমাদের এই বিক্ষোভ। লেডিসদের জন্যে দরকার পড়লে লেডিস স্পেশাল করে দিক, বগি বাড়িয়ে দিক, সেটা করুক। সেটা না করে ট্রেন বাড়াক, তা না করে যেটা জেনারেল বগি ছিল সেটাকে লেডিস করা হলো। তারই বিরুদ্ধে আজকের আমাদের এই আন্দোলন। এখন কি চাইছেন? এখন কি চাইছেন? আমরা চাইছি রেল কর্তৃপক্ষ এসে আমাদেরকে কথা দিক যে জেনারেল বগি থেকে যে লেডিস স্ট্যাম্প মারা হয়েছে, স্ট্যাম্পটাকে প্রত্যাহার করতে হবে, অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ট্রেন বাড়াক, লেডিস স্পেশাল করুক, লেডিসদের সুবিধার্থে করুক। আমরাও শুভাকাঙ্ক্ষী লেডিসের,
কিন্তু আমাদের পুরুষদের উপর অত্যাচার করা হচ্ছে কেন? আপনার নাম? আপনার নাম? হোটেল অন্নপূর্ণা এবার সমুদ্র সৈকত দীঘাতে রয়েছে এসি, নন এসি এবং গিজার রুম। ডাবল বেড, 3 বেড, 4 বেড এবং 5 বেডের রুম পেয়ে যান সুলভে। রয়েছে এসি রেস্টুরেন্ট, লিফট, ওয়াইফাই, পাওয়ার জেনারেটর এবং কার পার্কিং এর সুব্যবস্থা। বুকিং এর জন্য কল করুন 9775356781 অথবা 9832782678 নম্বরে। হোটেল অন্নপূর্ণা, নিউ দীঘা নার্সিং হোম স্ট্যান্ডের নিকট, জাহাজবাড়ির উল্টো দিকের গলিতে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার উত্তর মোহাম্মদপুরে মাঠে খেলতে গিয়ে বোমা ভেটে আহত 2 শিশু। জানা গেছে 2 শিশু মাঠের মধ্যে খেলা করছিল, সেখানে রাখা ছিল বোমের জার। বল ভেবে খেলতে গিয়ে ঘটে যায় বিপত্তি, বিস্ফোরণ হয়ে আহত 2 শিশু। এই 2 শিশুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে কে বা কারা বোম রেখেছিল, কি উদ্দেশ্যে রেখেছিল তা খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। আস্তে আস্তে টানবে আস্তে। দাদা বলো ওখানে বম ছিল, ওরা হাইটে রেখে গেছে, বম ফেটে গেছে। বল ভেবে খেলছিল, বল ভেবে কি খেলা করছিল? ওটা নিয়ে খেলা এমনি খেলাধুলা করছিল। আলাদা প্রত্যেকদিন খেলাধুলা করে, কোনো বল ব্যাট এমনি আপনার জেলছে বোধ হয় ওই সাইডে দেখে পেয়েছে, আগে থেকে রাখা ছিল বোধ হয়। ব্লাস্ট করে গেছে, ব্লাস্ট হয়ে গেছে। কি নাম এদের? এর নাম আব্দুল আজিজ, ওর নাম মেজা। বাড়ি কোথায়? বাড়ি তালতলা সাহেব নাম। আপনার নাম? আমার নাম ফজলুর রহমান। কে হচ্ছে? কে হচ্ছে? এটা আমার ভাই হচ্ছে। বেঙ্গল স্পোর্টস মল, একই ছাদের তলায় সমস্ত রকমের খেলাধুলোর সামগ্রী পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান বেঙ্গল স্পোর্টস মল। নামি দামি কোম্পানির খেলাধুলোর সামগ্রী পাওয়া যায় বেঙ্গল স্পোর্টস মলে। তাছাড়াও বিভিন্ন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড়। বেঙ্গল স্পোর্টস মল, গোলকুয়া চক, ডমিনোস বিল্ডিং, মেদিনীপুর শহর। মুখ্যমন্ত্রীর সাপের মুখেও চুমু খাচ্ছে, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছে কটাক্ষ সেলিমের। এই রাজ্যে গন্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে, তাহলে এখানকার পুলিশ প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করছেন? আঙুল চুষছেন। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উভয় সরকারের দায়িত্ব। হনুমান জয়ন্তী, রামনবমী, তার সঙ্গে ঈদ, এই ধরনের গন্ডগোলের আশঙ্কা চলছিল। তাহলে পুলিশের কাছে কোনোই খবর ছিল না। কেন এসপিকে বরখাস্ত করা হলো না? আমরা 34 বছর ক্ষমতায় ছিলাম, কোনোদিনও দাঙ্গা হয়েছে? আজ মালদার মানিকচকে বিভেদ নয়, সম্প্রীতি ও ঐক্য গড়ে তুলুন। এবং 20 এপ্রিল ব্রিগেড চলো সমাবেশে উপলক্ষে এক মিছিলে অংশ নিয়ে বললেন মোহাম্মদ সেলিম। মিছিল বেরিয়ে গেল। ওয়াকআপ নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছেন এবং মৌলবীদের সঙ্গে বৈঠক করেছেন। আপনার রিয়াকশন? সুপ্রিম কোর্টে বিচার হচ্ছে, সেখানে আমরা রিট পিটিশন দিয়েছি। পার্লামেন্টে যখন বিলটা এসেছিল তখন মমতা এমপিরা কী করছিল? কারণ ইমাম মসজিদের সঙ্গে আলাদা করে বৈঠক করছে কেন? সে তো রাজ্যের মুখ্যমন্ত্রী, ওটা দেশের নেতা। তাহলে দাঁড়িয়ে যখন পার্লামেন্টে তার এমপিরা ভোট দিল না, সেখানে তার কী সিদ্ধান্ত নিলেন? যদি সাপের মুখে চুমু খাচ্ছেন, ব্যাঙের মুখে চুমু খাচ্ছেন। বলছি যে মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার জন্য বাংলাদেশের
সন্ত্রাসকারীদের নাম কথা বলেছেন। এবং মূলত আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কি অপরাধ সরকার আছে, এই রাজ্যে গণ্ডগোল হচ্ছে আর বাংলাদেশের নাম উঠছে, তাহলে এখানকার পুলিশ প্রশাসন, বর্ডার সিকিউরিটি ফোর্স, সীমানা, হোম মিনিস্টার, রাজ্যের মুখ্যমন্ত্রী কী করছেন? আমি চুষছেন। পাশাপাশি তিনি যেটা বলেছেন কেন্দ্রীয় সরকার এই ক্ষেত্রে দায়বদ্ধ, কেন্দ্রীয় সরকারের উপর দায়িত্ব চাপিয়ে, উভয় সরকারের দায়িত্ব, আমরা এক পেশে হতে পারবো না। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের। সেখানে দাঁড়িয়ে আমরা আগে থেকে বলেছিলাম, এক এই হনুমান জয়ন্তী, রামনবমী, তার সঙ্গে হচ্ছে ঈদ, তার আগে থেকে এই ধরনের গণ্ডগোলের আশঙ্কা চলছিল। তাহলে পুলিশের কোনো খবর ছিল না, এখন ঘটনা পরে বলছেন। আর যখন ঘটনা ঘটছিল 4-5 ঘন্টা রাজ্যের পুলিশ কোথায় ছিল এখন জিজ্ঞেস করেছেন, কেন এসপিকে বরখাস্ত করেননি? আপনি কি মনে করেন এই রাজ্যের যে আইন শৃঙ্খলা রয়েছে, এই রাজ্যের যে পরিস্থিতি রয়েছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সামলাতে পারবেন? কেউ সামলাতে পারছে না। বামফ্রন্ট ছাড়া, সিপিএম ছাড়া কোনো গতি নেই। এই রাজ্যকে আমরা পরিচালনা করেছি, তখন দাঙ্গা হতো। এখন বিজেপি শাসিত রাজ্য হোক, উত্তরপ্রদেশ হোক, মহারাষ্ট্র হোক, কি হচ্ছে? কি হচ্ছে? মণিপুরে কি হচ্ছে? ডবল ইঞ্জিনের সরকার ছিল, সুতরাং বিজেপি আর তৃণমূল এক গোয়ালের গরু। গ্লোবাল ইলেকট্রনিক্স, জর্জ কোট রোড, মুসলিম কোর্টের পেছনে, মির্জা বাজার, মেদিনীপুর সহ যে কোনো নামি দামি কোম্পানির এসি কিনলে ইনস্টলেশন ও ব্র্যাকেট পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে রয়েছে নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভির বিশাল স্টক রয়েছে, ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার। গ্লোবাল ইলেকট্রনিক্স, জর্জ কোট রোড, মুসলিম কোর্টের পেছনে, মির্জা বাজার, মেদিনীপুর শহর। বুধবার সাত সকালে জনবহুল এলাকা থেকে হরিণের দেহ উদ্ধার করা হলো। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাতা চুলকায় এলাকার ঘটনা। আজ সকালে স্থানীয় জনগণ এলাকার একটি ফাঁকা জমির মধ্যে ওই হরিণের দেহ দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়ারে। সেখান থেকে বনকর্মীরা এসে হরিণের দেহ উদ্ধার করে এবং নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানালেন, এদিন সকালে ওই হরিণটিকে এলাকার বেশ কয়েকটি কুকুর তাড়া করছিল। কুকুরের কামড়েই হরিণটির মৃত্যু হয়েছে বলে বাসিন্দাদের অনুমান। তবে ময়নাতদন্তের পরেই হরিণের মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বন দপ্তর সূত্রে জানা যায়। এলাকাটির পাশেই রয়েছে খড়িয়ার বন্দর জঙ্গল, আর ওই জঙ্গল থেকে হরিণটি লোকালয়ে আসতে পারে বলে অনুমান বাসিন্দাদের। বসে কেন ইচ্ছে জানেন না এখন গিয়ে যত গোষ্ঠী আছে বলবো। প্রি-ওন্ড কার বাজার, ওয়েলেক্স অটোস অনুমোদিত ডিলার। নামি দামি কোম্পানির প্রি-ওন্ড গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রি-ওন্ড কার বাজার। রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রি-ওন্ড কার বাজার, সৎকুল 6 নম্বর জাতীয় সড়কের পাশে, চৌরঙ্গি মোড়ের কাছে, খড়গপুর। বিনা মেঘে বজ্রপাত, মাঠে ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো রায়দিঘির এক কৃষকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি 23 নম্বর লাট জানাপাড়া এলাকায়। আকাশে মেঘ, মেঘ মানেই আতঙ্ক। মাঠে রয়েছে ধান, আর সেই ধান তুলতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের। রায়দিঘি 23 নম্বর লাট এলাকার বাসিন্দা জয়ন্ত মণ্ডল মাঠে ধান তুলছিলেন। হঠাৎই জয়ন্ত মণ্ডলের শরীরে বজ্রপাত হয়, পুড়ে গেল শরীরের একাধিক অংশ। মাঠের মধ্যে থেকে হঠাৎ জয়ন্তর জ্যাঠা জেঠি চেঁচামেচি শুরু করাতেই এলাকার বাসিন্দারা ছুটে এসে জয়ন্ত মণ্ডলকে উদ্ধার করে এবং রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ধান তোলার সময় জয়ন্ত এবং তার পরিবারের জ্যাঠা জেঠি এবং বৌমা ছিলেন। বৌমা মালতী মণ্ডল তিনি আহত হয়েছেন, তবে রায়দিঘি হসপিটালে চিকিৎসাধীন বৌমা।
ঘটনা হচ্ছে আমরা পাশাপাশি সব মাঠে কাজ করছিলাম, তা ধান বাঁধা চলছিল। হঠাৎ করে তো ঝড় বৃষ্টি নেমে এলো, তখন আমরা এক জায়গায় করছিলাম ধানগুলো এক জায়গায় করে চাপা দেওয়ার জন্য তোড়হড়ো করছিলাম। তারপরে হঠাৎ করে বজ্রাঘাত পড়লো। বজ্রাঘাত পড়ার পরে দেখছি যে ও মাটিতে শুয়ে পড়েছে এবং ওনার বৌমা পাশে ছিল, সেও ছিটকে পড়ে গেছে। তারপরে আমরা সবাই ছুটোছুটি করে এলাম, এসে ওকে যখন তুলে দেখছি ওর কোনো হুঁশ অজ্ঞান হয়ে গেছে। ততক্ষণে কি শেষ হয়ে গেছে। পুড়ে গিয়েছে কি? হ্যাঁ, পুড়ে গেছে পুরো পেট। কোথায় কোথায় পুড়েছে? পেট, বুক টুক সব পুড়ে গেছে। তারপরে হসপিটালে নিয়ে আসলেন? তারপরে আমরা হসপিটালে নিয়ে এলাম, ডাক্তারবাবু দেখে বলছেন মৃত। খুবই মর্মান্তিক ঘটনা। সরকারের কাছে অনুরোধ করব, খুবই গরিব, যেন কোনো সাহায্য পায়। ওনার কি ওয়াইফ আছে বা? হ্যাঁ, ওনার ছেলে রয়েছে এবং দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে। আচ্ছা, ওনার নাম কি? জয়ন্ত মণ্ডল। বাড়ি? বাড়ি 23 নম্বর না, জানাবো। আপনার নাম? আমার নাম সুজয় সিংহ। বাড়ি পাশের বাড়ি।